শাপলা প্রতীক পেতে আইনগত বাধা নিয়ে দাবি করে ইসিতে এনসিপির নতুন আবেদন। তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি, ক্ষমতা দখলের রাজনীতির বিরুদ্ধে নাহিদের হুঁশিয়ারি। দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আপনার পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে। সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস চিফ প্রসিকিউটরের। সোহাগ হত্যার ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার 7, থমথমে গোটা এলাকা। নিরাপত্তার দাবিতে সলিমুল্লাহ কলেজে বিক্ষোভ, আইন শৃঙ্খলার অবনতিতে চিরুনি অভিযানের সিদ্ধান্ত। দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। শাপলা প্রতীক পেতে আইনগত বাধা নেই দাবি করে প্রতীকটি পেতে নতুন করে নির্বাচন কমিশন আবেদন করেছে এনসিপি। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, প্রতীক হিসেবে শাপলা না পেলে রাজনৈতিকভাবে লড়বে দল। সে সাথে নৌকা প্রতীক বিধিমালা থেকে বাদ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। সে সাথে আবারও নির্বাচনের আগে ইসি পুনর্গঠনের দাবি জানিয়েছে এনসিপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে এসব দাবি তুলে ধরে এনসিপি। নির্বাচনের প্রতীক হিসেবে জাতীয় প্রতীকের দাবি নতুন নয়, তবে প্রতীক হিসেবে শাপলার দাবি তুলনামূলক স্পর্শকাতর। কেননা শাপলা শুধু একটি ফুল নয়, এটি সংবিধান স্বীকৃত জাতীয় প্রতীকের কেন্দ্রবিন্দু। প্রতীক হিসেবে শাপলা পেতে সিইসির সাথে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলে দলটি। তাদের দাবি, দলীয় প্রতীক হিসেবে শাপলা পেতে আইনগত কোনো বাধা নেই। আলাদা স্বতন্ত্র উপাদান নিয়ে জাতীয় প্রতীকটি গঠিত। তার ভিতরে ধানের শীষ আছে, তার ভিতরে তারকা আছে, তার ভিতরে পাটপাতা আছে এবং শাপলা আছে। এই 4টি আলাদা উপাদানের মধ্যে ধানের শীষ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক, তারকা একটা দলের প্রতীক। শাপলাকে বাদ দেওয়ার ব্যাপারে যে ব্যাখ্যাটি গণমাধ্যমে নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছিল, সেই ব্যাখ্যাটি আসলে আইনগতভাবে একটি ভুল ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আছে। আমরা সেই জায়গাগুলোতে নির্বাচন কমিশনকে ব্যাখ্যাগুলো জানিয়েছি। শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। এক প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, এটা স্ট্রেইট ফরওয়ার্ড। এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে। অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। বৈঠকে প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার সুপারিশও করেছে এনসিপি। যেহেতু আওয়ামী লীগের নির্বাচনী তাদের যে নিবন্ধন সেটি স্থগিত আছে, অতএব তাদের প্রতীকটিও স্থগিত থাকতে হবে। প্রতীকটি এই তফসিলে অন্তর্ভুক্ত রাখার কোনো সুযোগ নেই। 22 জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। এর আগে 17 এপ্রিল নাগরিক ঐক্য এই প্রতীক পাওয়ার আবেদন করে। দুটি দলই শাপলা প্রতীক নিয়ে একাধিকবার ইসির সঙ্গে বৈঠকও করেছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না, হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পিরোজপুর শহরে জুলাই পদযাত্রা বের করেন এনসিপি নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় পদযাত্রা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ করার লক্ষ্যে মাঠে নেমেছে এনসিপি। শুনছেন সাধারণ মানুষের কথা। তারই আলোকে ভবিষ্যৎ রূপরেখা তৈরির আশ্বাস দেন তিনি। ফেরার পথে মুষলধারে বৃষ্টির মধ্যে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ ইসলাম। পরে ঝালকাঠির উদ্দেশ্যে রওনা দেন নেতাকর্মীরা। সেখানে পদযাত্রা কর্মসূচি রয়েছে এনসিপির। আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আপনার পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না। সকলে মিলে আসুন, এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে। সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 16 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি। দুপুরে ভুক্তভোগীদের সঙ্গে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান। এ সময় তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অভিযোগে উল্লেখ করা হয় 2019 থেকে সরকার পতনের আগ পর্যন্ত সংঘটিত 11টি গুমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ওই সময় সরকারের শীর্ষ পদে থাকা 16 জন জড়িত। শুধুমাত্র বিএনপি করার অপরাধে তাদের বিগত সরকারের নির্মম নির্যাতনের শিকার হতে হয় বলেও উল্লেখ করা হয়। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশিদ সহ 24 জনকে হাজিরের 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে আশুলিয়ায় 16 জনের মরদেহ পোড়ানোর মামলায় পরবর্তী শুনানি 16 জুলাই নির্ধারণ করা হয়েছে। সকাল 10টায় 2 মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাইদ হত্যা মামলায় আসামি রাফিউল হাসান রাসেল, আনোয়ার পারভেজ অন্য মামলায় গ্রেফতার থাকায় 22 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আর আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম সহ 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে জনরায়ের ভিত্তিতে পরবর্তীতে প্রথম 2 জনের মধ্যে একজন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 12তম দিনে বৈঠক করে দলগুলো। বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার বিষয়ে একমত হয় দলগুলো। এছাড়া জরুরি অবস্থা ঘোষণার বিষয়েও দলগুলো সম্মত হয়েছে কমিশনের বৈঠকে। ফলে এখন থেকে এই বিধান কার্যকর করার পূর্বে মন্ত্রিসভার এবং বিরোধী দলীয় নেতা বা উপনেতার লিখিত অনুমোদনের প্রয়োজন হবে বলেও একমত হয়েছে সবাই। এছাড়া 31 জুলাইয়ের মধ্যে জুলাইয়ের সনদের বিষয়ে যৌক্তিক সমাধানে পৌঁছাতে চায় কমিশন, জানিয়েছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জরুরি অবস্থা তো মেইনলি সরকারি দলেরই প্রয়োজন হয়। আমরা সেখানে বিরোধী দলের কনসেন্টটাকেও ইনক্লুড করার ব্যাপারে আমরা প্রস্তাব করেছিলাম এবং আজকের হাউস সর্বসম্মতিক্রমেই এটাকে অ্যাকসেপ্ট করেছে। প্রধান বিরোধী দলের নেতাও এই জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাবকে অনুমোদন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে এই একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। সেটার লক্ষ্য আমাদের 30 জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায়। ফরেন একাডেমিতে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর বৈঠকের খবর সংগ্রহ করছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। বিস্তারিত জানবো সবুজের কাছ থেকে। সবুজ, এখন পর্যন্ত কোন কোন বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো, আর বৈঠকের বিস্তারিত আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? সোহার, মূলত মধ্যাহ্ন বিরতির আগেই জরুরি অবস্থা জারির বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে এবং সেটি আমাদের প্রতিবেদনেও আপনারা দেখাচ্ছিলেন, জানাচ্ছিলেন। এরপরে মূলত প্রধান বিচারপতির যে নিয়োগ প্রক্রিয়া সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে। এক একজন এক এক রকম প্রস্তাব দিয়েছে। মূলত ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে আপিল বিভাগের যিনি বিচারপতি তিনি এই জায়গাটিতে অর্থাৎ প্রধান বিচারপতি নিয়োগ পাবেন, সেই জায়গাটিতে মূলত কমিশনের প্রস্তাব ছিল। তবে অন্যান্য রাজনৈতিক দল কেউ একজনের জ্যেষ্ঠতার ভিত্তিতে, কেউ বলেছেন যে 2 জনের মধ্যে একজনকে বেছে নেওয়ার কথা বলেছেন। আবার অনেক রাজনৈতিক দলেই 3 জনের থেকে একজনকে প্রধান বিচারপতি করার প্রস্তাব দিয়েছিলেন। সর্বশেষ রাজনৈতিক দলগুলো যখন আলোচনা দীর্ঘ হচ্ছিল, ঐক্যমতে পৌঁছানো যাচ্ছিল না, তখন মূলত রাজনৈতিক দলগুলো অর্থাৎ আলোচনা কিছুটা বিরতি দিয়ে সব রাজনৈতিক দল তাদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনার পর একটি ঐক্যমতে পৌঁছায় যে আপাতত মূলত একজন অর্থাৎ জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ
করা যাবে, নিয়োগ হবেন এবং পরবর্তীতে যেই দল ক্ষমতায় আসবে, যারা জনগণের ম্যান্ডেট পাবেন এবং তারা তার আগে নির্বাচনের আগে জনগণের একটি ইস্তেহার দিবেন এই বিষয়ে, এবং ইস্তেহারের পর যেই দল ক্ষমতায় আসবেন তারা যদি এটি পরিবর্তন করতে চান, অর্থাৎ তারা যদি মনে করেন যে দুইজনের মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে প্রধান বিচারপতি করা যাবে, সেটি তারা পরবর্তীতে করতে পারেন, তবে অবশ্যই সংবিধান সংশোধন করে। সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ। রাজধানী মিটফোর্ডে ভাঙাড়ি ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার 5 দিন পার হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। প্রত্যক্ষদর্শীদের অনেকেই কথা বলছেন না ভয়ে। এ ঘটনায় এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিরাপত্তার দাবিতে সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সাময়িক শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। ব্যবসায়ীরা বলছেন এটা শুধু হত্যাকাণ্ড নয়, ব্যবসায়ী সমাজের প্রতি হুমকিও। দিনের আলোতে জনবহুল এলাকায় এমন নৃশংসতা আতঙ্ক ছড়িয়েছে মিটফোর্ড এলাকায়। ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হত্যার 5 দিন পরেও পুরো এলাকা থমথমে। ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় আশপাশে দাঁড়িয়েছিলেন অনেকে। ভয়ে এগিয়ে আসেনি প্রতিবেশী দোকানদারদের কেউই। চাঁদা না দেওয়ার পরিণতি কেমন? সোহাগের মৃত্যুর পর খুনিদের উল্লাস সে বার্তাই দিচ্ছিল। ক্ষুব্ধ মিটফোর্ডের ব্যবসায়ীরা বলছেন এটা শুধু হত্যাকাণ্ড নয়, এর মাধ্যমে ব্যবসায়ী সমাজকে সতর্ক বার্তা দিয়েছে চাঁদাবাজরা। এটা সন্দেহ একটা মেসেজ দিয়ে গেছে, এখানে মারছে গোপন মাঠের প্রকাশ্যে নিয়ে যা বিজয় মিছিল করছে। এরা আতঙ্কে গেছে, যারা চাঁদা দেবে না তাদের পরবর্তী অবস্থা তাদের এরকম হবে। দিতে বাধ্য, না দিলে উঠাই দিব, হুমকি দেয়, ব্যবসা করতে পারবা না, রাস্তায় থাকতে পারবা না, উঠে নিয়ে যাবো, মালামাল ফালাই দেয়। কিন্তু আর আগের চেয়ে ভয়ঙ্কর হয়েছে, শুধু হাতটা বদল হয়েছে। আমাদের আইন কড়াকড়ি হোক, ন্যায্য বিচার হোক। এদের বিচার দেখা জানি আর 5 জন এই অন্যায়টা না করতে পারে। এদিকে সোহাগ হত্যায় জড়িতদের ধরতে মাঠে কাজ করছে গোয়েন্দা পুলিশের একাধিক দল। নেত্রকোনা থেকে এজাহারভুক্ত 2 আসামি রাজীব ও সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং ঘটনার সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। আশা করি খুব অল্প সময়ের ভিতরে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা রয়েছেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। সোহাগ হত্যার প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিরাপত্তার দাবিতে সাময়িক শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমরা চাই আমাদের ক্যাম্পাসটা যেন সিকিউর থাকুক। হসপিটাল এরিয়াতে 1 নম্বর গেট থেকে 3 নম্বর গেট পর্যন্ত কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকা যাবে না। কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে। আমরা ক্লাস এবং পরীক্ষা সব পরিহার করছি। নির্মমী হত্যাকাণ্ডের পর এলাকায় পুলিশের তৎপরতা বেড়েছে। মিটফোর্ড এলাকার ফুটপাতে ভাসমান দোকানে অভিযান চালিয়েছে পুলিশ। যমুনা নিউজ, ঢাকা। 5 কোটি টাকা চাঁদা না পেয়ে পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা গুলির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে 5টার দিকে পল্লবীর আলবদিটেক এলাকায় একে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে 5 কোটি টাকা চাঁদা দাবি করে জামিল নামের শীর্ষ সন্ত্রাসী। চাঁদা না পেয়ে ওই প্রতিষ্ঠানে চালানো হয় হামলা, গুলি করা হয় এক কর্মকর্তাকে। ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, চাঁদার দাবিতে কয়েক দফায় ফোনে হুমকি দেওয়া হয় তাকে। এই ঘটনায় ভুক্তভোগী সহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্তদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এরই মধ্যে হামলার ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে নতুন করে চিরুনি অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সময় তিনি রাজধানীর মিটফোর্ডের ঘটনা খুবই দুঃখজনক বলে উল্লেখ করেন। বলেন, এই ঘটনায় 7 আসামি গ্রেফতার হয়েছে। তিনি বলেন, নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করা যাবে, তবে নির্বাচন রোজার আগে নাকি পরে তা ঠিক করবে ইসি। রাজধানীতে মিটফোর্ডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। এনবিআর 2 ভাগ করতে রাজস্ব কর্মকর্তাদের আর আপত্তি নাই।
বিসিএস প্রশাসন ক্যাডারের সাথে তৈরি হয়েছিল সমস্যা। এনবিআর অধ্যাদেশে যোগ্য ব্যক্তি এবং রাজস্ব আদায়ের যোগ্যতা সুনির্দিষ্ট করা হয়নি। এসব ত্রুটি সংশোধন করবে সরকার। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। বলেন, রাজস্ব নীতি এবং বাস্তবায়ন বিভাগে শুধুই ট্যাক্স ও কাস্টমস কর্মকর্তা থাকবেন সে দাবি অযৌক্তিক। আবার সেখানে প্রশাসন ক্যাডারের খবরদারিও মানা হবে না। এক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ব্যবস্থা থাকবে। সচিব ও ঊর্ধ্বতনদের নিয়োগে নীতিমালা করা হবে। সীমাবদ্ধতা বুঝতে পারলে সরকার সেটা সংশোধন করবে। তিনি জানান, এনবিআর নামই বিলোপ করা হবে। এনবিআর সংস্কার ও সংকট নিরসনে 5টি বৈঠক হয়েছে উপদেষ্টা কমিটি। দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তো এখন তারা ওই 2 বিভাগে তাদের আর আপত্তি নাই। এনবিআর অটুট রাখা থেকে তারা এখন আর সেই অবস্থানে নাই। সংস্কার কমিটি যেটা, তাদেরও বক্তব্য অভিন্ন, কারণ এখানে তো এনবিআর সংস্কার কমিটি শুধুমাত্র এনবিআর এর লোকদের নিয়ে গঠিত। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের 5ম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি ঘিরে নানা কর্মসূচি পালন করছে যমুনা পরিবার। সকালে বনানী কবরস্থানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ফাতিহা পাঠ করে মোনাজাতে অংশ নেন যমুনা গ্রুপের চেয়ারপারসন ও নুরুল ইসলামের সহধর্মিণী সালমা ইসলাম। ছিলেন তার পরিবারের অন্যান্য সদস্যরাও। মোনাজাতে দোয়া করেন জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়া মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পরিবারও। এই 2 প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা প্রয়াত চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। আজ যমুনা টেলিভিশন প্রাঙ্গণে মিলাদ ও যুগান্তরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তিনি তার কীর্তির ভেতর দিয়ে নিজেকে সত্যিকার অর্থে একটা মহৎ মানুষে পরিণত করেছিলেন। তার এই কর্মের ভেতর দিয়ে যেমন দারিদ্র্য বিমোচন হয়েছে, বেকারত্ব দূরীকরণ হয়েছে, তেমনি একই সঙ্গে সারা দেশের যে লক্ষ লক্ষ পরিবারের কর্মসংস্থান হয়েছে। এটা একটা মহান একটা কর্ম। কিছু কিছু মানুষ থাকেন ব্যতিক্রম, উনি ছিলেন ব্যতিক্রম। ওনার অসংখ্য ভালো কাজ আছে। এখন আমরা যদি সেই ভালো কাজগুলি প্র্যাকটিস করি তাহলেই হয়তো ওনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সেটা জানানো হবে। কারণ সব কাজই অনুসরণ করা যায় না, কিছু অতিমানবীয় বা কিছু এক্সেপশনাল গুণ মানুষের থাকে, ওনার ছিলেন। দৈনিক যুগান্তরের প্রকাশক নুরুল ইসলামের 5ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুগান্তর পরিবারের উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়। সকালে নুরুল ইসলামের জীবনী নিয়ে নির্মিত এক তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর তার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। যমুনা গ্রুপের চেয়ারম্যানের জীবনী নিয়ে আলোচনা করেন যুগান্তর ও যমুনা টেলিভিশনের সাংবাদিক ও তার সহকর্মীরা। বক্তারা নুরুল ইসলামের মেধা, সততা, পরিশ্রম ও সাহসিকতা এবং শিল্প ও গণমাধ্যম খাতে তার অবদানের কথা স্মরণ করেন। দেশবাসীর কাছে দোয়া চেয়ে সালমা ইসলাম বলেন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ এ কণ্ঠস্বর আজীবন নির্দ্বিধায় কালোকে কালো ও সাদাকে সাদা বলে গেছেন। তার প্রয়াণে শিল্প খাতে তার শূন্যতা গভীরভাবে উপলব্ধি করছে দেশ। এই স্মরণ সভার আয়োজনে উপস্থিত সকলে পরবর্তীতে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। কর্মক্ষেত্রে তার কথাটা মনে রেখে কাজগুলো এগিয়ে নিয়ে তার জন্য দোয়া করবেন। সে যাতে পরপারে গিয়েও যাতে আপনাদেরকে নিয়ে সে ভালো থাকতে পারে, আপনাদের জন্য দোয়া করতে পারে এবং আপনারা তার জন্য দোয়া করবেন সে যাতে জান্নাতুল ফেরদৌস পায়। যমুনা গ্রুপের কোন কাজ দরদ দিয়ে ভালোবাসতাম, যদি এটা করতে পারেন, ওই যে বলে না যে কেউ দেখে না আল্লাহ দেখে, ঠিক তেমনি আপনার মধ্যে যদি ওই ফিলিংস কাজ করে চেয়ারম্যান স্যার থাকলে আমি এভাবেই কাজ করতাম। এবার সরকারি প্যাকেজে বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জ কম লাগায় 4,978 জন হাজি 8,90,00,000 টাকা ফেরত পেয়েছেন। একথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, এবারের হজে 45 জন হাজি মৃত্যুবরণ করেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা এবার অত্যন্ত সুন্দরভাবে হজের কার্যক্রমটা আমরা সম্পন্ন করতে পেরেছি। আমরা আশা করি আমাদের নভেম্বর মাসে হজ চুক্তি করতে হবে, এর আগে আমাদের প্যাকেজ ঘোষণা করতে হবে, আন্তঃ মন্ত্রণালয়ে আমরা মিটিং করব এবং রেট যাতে আরও কমাতে পারি, আরও সাশ্রয়ী করতে পারি সেই চিন্তাভাবনাও আমাদের আছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ভিসি ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্তদের বিচারের দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবন থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তিনি ভিসি ভবন ঘেরাও করে শিক্ষার্থীরা। এর আগে 10 জুলাই ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে ম্যানেজমেন্ট বিভাগের 4র্থ বর্ষের ছাত্র রফিক বিন সাদেক রিশাদকে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা ডক্টর AK.M. রিফাত হাসান এবং সহকারী প্রক্টর সফিউল ইসলাম সেখানে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। দর্শক, এই ছিল এখনকার মতো যমুনা নিউজে।